তারা অবশ্যই অন্যায়কারী। অন্যায়কারী স্থান এই বাংলায় হবে না। আমরা আগেই বলেছিলাম রক্তের অন্যায় ভেসে যাবে অন্যায়। আমাদের কোনো হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই। নর্থ সাউথ তথা আইবি এআইবি এবং ইউআইকে সম্মিলন করে আমরা সেখানে বসুন্ধরা আবাসিক এলাকায় ঘাটপাড়ে আমরা বসেছিলাম। সেখানে উপস্থিত হয়েছিল সার্জিস আলম। সে আমাদের কথা শুনেছে। আপনারা জানেন যে এনসিপি করা হয়েছে, সেখানে প্রাইভেটের স্টেকটা কম। সেই জায়গা থেকে আমরা আমাদের দুঃখ প্রকাশ করি এবং তাকে প্রশ্নবিদ্ধ করি। সার্জিস সেখানে আমাদের আলোচনা শুনে ক্ষমা চেয়েছে এবং বলেছে আমরা অতি শীঘ্রই এই ব্যাপারে আমরা আলোচনা দিব, আলাপ দিব এবং অতি শীঘ্রই এই কমিটি এক্সটেনশন করব। সেই জায়গা থেকে আমরা আমাদের ঐতিহাসিক যে স্থান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় 8 নম্বর গেট, যেখান থেকে সকল কিছু শুরু, সেইখানে আমরা তাকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেইখানে আমরা দেখেছি দুর্বৃত্তরা সেখানে আমাদের অ্যাটাক করে। কিভাবে অ্যাটাক করে? আমাদের বলা হয় যে ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, ঢাবির দালালেরা হুঁশিয়ার সাবধান। দেখুন, আমি গতকালকে আমার ফেসবুক পেজ থেকে বলেছিলাম যে ঢাবির সিন্ডিকেট আমরা মানি না। গণঅভ্যুত্থানের আগে আমাদের বলা হয়েছিল তপু মাশরাফি তারেক রহমান সাহেবের কাছ থেকে টাকা খেয়ে, শেষ করি, তারেক রহমানের কাছ থেকে টাকা খেয়ে তারা আন্দোলন করছে। কিন্তু এখন তারেক রহমানের কথার সাথে দলীয় কিছু উশৃঙ্খল ছেলেপেলে, উশৃঙ্খল নেতৃত্বদানকারী, এদের কাজের কর্মকাণ্ডের সাথে কোনো সাদৃশ্যতা নেই। আমি প্রশ্ন রেখে গেলাম অন্তর্বর্তী সরকারের কাছে, আমাদের জীবন এখন হুমকির পর্যায়ে। প্রশ্ন রেখে গেলাম সার্জিস আলম, নাহিদ এবং আসিফের কাছে, আমাদের জীবন এখন হুমকির পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের। প্রশ্ন রেখে গেলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে, আমাদের জীবন এখন হুমকির মুখে। আমি অবশ্যই চিরন্তনভাবে সত্য এটা জানি যে উপরে আল্লাহ আছে। আমরা ক্ষমা করে দিয়েছি আমাদের জায়গা থেকে, কিন্তু আমাদের যে জীবন এখন বিপন্ন, জীবন এখন হুমকির মুখে, এর দায়ভার কে নেবে? এর দায়ভার আমি তারেক রহমানের কাছে তুলে দিলাম। অবশ্যই আপনি এই বিষয়টা 24 ঘন্টার মধ্যে খতিয়ে দেখে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনবেন। সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ভয় পাচ্ছে, তারা বলছে যে তারা 17 বছর মামলার শিকার, এই ব্যাপার তারা কোনো আমলেই নিচ্ছে না। কেন নিচ্ছে না আমি বুঝলাম না। তারা কি এখন সুপ্রিম পাওয়ার পেয়ে গিয়েছে? এই ব্যাপারটা প্রশ্ন রেখে গেলাম আমি আরো। সেটি হচ্ছে অন্যায়কারী কোনো দলের হতে পারে না, অন্যায়কারী কোনো গোষ্ঠীর হতে পারে না, অন্যায়কারী কোনো সমাজের হতে পারে না, কোনো দেশের হতে পারে না। অন্যায়কারী মানে অন্যায়কারী। এদেশে গণঅভ্যুত্থান হয়েছে কোনো সিস্টেম মেনে নয়, সিস্টেমের বাইরে গিয়েই গণঅভ্যুত্থান। অন্যায়কে অন্যায়, ন্যায়কে ন্যায় বলার কারণে এই গণঅভ্যুত্থান। সেই জায়গায় এই গণঅভ্যুত্থানে অভূতপূর্ণ গণঅভ্যুত্থানের পরে এখনো যদি আমরা সাধারণ শিক্ষার্থীরা হুমকি ধামকি শিকার হই, তাহলে এই গণঅভ্যুত্থানের কোনো মূল্য রইল না। এবং এই গণঅভ্যুত্থানের স্পিরিটকে যারা ধ্বংস করছে তারা অবশ্যই অন্যায়কারী স্থান এই বাংলায় হবে না। আমরা আগেই বলেছিলাম রক্তের অন্যায় ভেসে যাবে অন্যায়। আমাদের কোনো হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নেই। আমরা কাউকে ভয় পেয়ে, আমরা কারো ভয়ভীতি হুমকি শিকার হয়ে আমরা এই আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছিলাম দোষর মুক্ত করার জন্য, আমরা আন্দোলন করেছিলাম ফ্যাসিস্ট মুক্ত করার জন্য। অতএব এই বাংলার গণঅভ্যুত্থানের পর এখানে কোনো অন্যায়কারী স্থান নেই। সে অন্যায়কারী যে কোনো দলের হোক, গোষ্ঠীর হোক, তাকে খুঁজে বের করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। শাকিল হলো গিয়া ছাত্র দলের সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারি, তার পরিচয় আমাকে দিয়েছে। ঠিক আছে, তার পরিচয় আমাকে এটা দিয়েছে যে সে সেন্ট্রালের অর্গানাইজিং সেক্রেটারি, এমনকি সে ওই জায়গায় 1-150 পোলাপান নিয়েছিল। যখন আমরা সবাই যখন ওসির সাথে ওসি রুমে যাই, এমনকি বলি যে এটা আমরা বাটারা থানায় আমরা তীব্র এটা বিচার চাই যে এখানে আহতর চেষ্টা করা হয়েছে। আমার ভাই 2টা আহত হয়েছে। মার্চে হলে গিয়ে শাকিলের নেতৃত্বে ছেলেপেলেগুলা, শাকিল ছাত্র দলের অর্গানাইজিং সেক্রেটারি। একটা সন্ত্রাস কখনো কোনো দলের হতে পারে না। আমি কোনো দলকে করে বলবো না, বাট আমি কোনো দলকে ইন্ডিকেট করে বলবো না, বাট শাকিল ছিল, সে তার রাজনৈতিক পরিচয় দিয়েছে, সে ছাত্র দলের অর্গানাইজিং সেক্রেটারি। ঠিক আছে, তো ওইখানে যখন আমরা এই হামলাটা শুরু হয়েছে 9টা-10টার দিকে, তো যখন আমি থানায় গেলাম, থানায় যাওয়ার পরে ছেলেপেলেগুলা বলতেছে যে ভাই কি করব, আমাদের তো মামলা দেওয়া লাগবে, এটা তো একটা বিচার করতে হবে ভাই। তো আমি থানায় ঢোকার সময় আমি যখন সবাইকে নিয়ে ঢুকি যে আমি ওসির সাথে কথা বলবো যে ব্যাপারটা কি হয়েছে আমি শুনতে চাই, সে তখন ওই জায়গায় ওই থানায় শাকিল 1-150 পোলাপান নিয়ে সে ওইখানে রেডি থানার ভিতরে। এমনকি তারা অতি উগ্র ছিল, তারা আমাকে থ্রেট দিতেছিল। আমার সাথে যেই ছাত্র ভাইরা ছিল, আমার সহযোদ্ধারা ছিল, তাদেরকে বলতেছিল যে এখানে লাশ পড়বে, আমরা তো মানুষ চিনো না। আর তারা একটা নতুন পাইছে কিছু, তারা যদি কথা বলতে না পারে তখন তারা ছাত্রলীগ ইন্ডিকেট করে। যে ছেলেগুলো রাজপথে আন্দোলন করেছে তারা তাদেরকে ইন্ডিকেট করে বলতেছে তোমরা তো ছাত্রলীগ, তোমাদের দেখে নিব, মানে ছাত্রলীগ ইন্ডিকেট করে ওরা ওদের উপর একটা আক্রমণ করার চিন্তা করতেছিল। তো পরে থানায় আমরা কোনো সহযোগিতা পাই না ওসির থেকে। যখন আমি ওসি জিজ্ঞেস করি যে আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন, উনি মানে পারলে ছাত্র দলের সাথে লিয়াজু করে উনি চলতেছে। এটা তো একটা থানার ওসির হইতে পারে না, এটা একটা থানা ওসি কাজ হইতে পারে না। সে
হ্যাঁ সে মিউচুয়াল করার জন্য বলছে। সে ওইটা মিউচুয়াল করার জন্য বলছে, আমরা তো মিউচুয়াল করতে যাই নাই এখানে, তো আমাদের ভাইরা আহত হয়েছে, আমরা তো মিউচুয়াল করবো না এখানে। যেই জায়গায় মানে 5ই আগস্টের পরে যদি আবার রক্ত খনন হয় ছাত্রদের শরীর থেকে, তার মানে কি এখানে আরেকটা দল আমাদের এগেনস্ট ইয়া হচ্ছে।